আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আজকে হুমকির মুখে, আজকে আতঙ্কের মুখে। আপনারা জানেন যে গত 1.5 বছরে বাংলাদেশের অনেকগুলো প্রসিদ্ধ গণমাধ্যম, প্রধান গণমাধ্যম যদি বলেন, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমেও সরাসরি মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটেছে। এছাড়া ইনসাইড থ্রেট তো আছেই। এই সংবাদ প্রকাশ করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা, তারাও প্রতিনিয়ত নানা রকম হুমকি ধমকির সম্মুখীন হচ্ছেন এবং থাকেন। আজকে কি বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন মত প্রকাশ হুমকির মুখে? সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমসে যে ঘটনা ঘটলো, সেটি কিসের সিগন্যাল দিচ্ছে? আপনি কথা বলবেন না, আপনি মুখ বন্ধ করে থাকুন, এটি কি দিচ্ছে? আমরা সেটারই আদ্যপান্ত আজকে দেখবার চেষ্টা করব। শনিবার রাত 9:30 রাজধানীর নিকুঞ্জে অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের কার্যালয়ে হঠাৎ হানা দেয় একদল সশস্ত্র সেনা সদস্য। কোনো ওয়ারেন্ট নেই, কোনো আগাম নোটিশ নেই। সরাসরি নিউজ রুমে ঢুকে 21 জন সাংবাদিক ও কর্মীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সেনা ক্যাম্পে। একটি স্বাধীন দেশ, তাও আবার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে এমন ঘটনা কি নজিরবিহীন নয়? আইএসপিআর বলছে ভুল বোঝাবুঝি, কিন্তু সাংবাদিকরা বলছেন এটি ভয়ঙ্কর এক দৃষ্টান্ত। আসলে কি ঘটেছিল সেই রাতে? কেন সাংবাদিকদের তুলে নেওয়া হলো? ঘটনার শুরু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সম্প্রতি ঢাকার ইনকিলাব মঞ্চের একটি বিক্ষোভের ভিডিও রিলস আকারে প্রকাশ করে বাংলাদেশ টাইমস। সেখানে এক নারীর বক্তব্যে সেনাপ্রধান বা সেনাবাহিনী সংক্রান্ত কিছু মন্তব্য ছিল। বাংলাদেশ টাইমসের এডিটর ইন চিফ সাব্বির আহমেদ জানান, বিকেল থেকে তার কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন ও মেসেজ আসতে থাকে। সেই নারীর পরিচয় জানতে চাওয়া হয় এবং তাকে উত্তরা ক্যাম্পে যেতে বলা হয়। সাব্বির আহমেদ পরিষ্কার জানিয়ে দেন যে এভাবে সাংবাদিকদের ক্যাম্পে ডাকা যায় না, প্রয়োজনে যেন আইএসপিআর এর মাধ্যমে যোগাযোগ করা হয়। এরপর তারা বিতর্কিত রিলসটির প্রচার সীমাবদ্ধ বা রেস্ট্রিক্ট করে দেন, কিন্তু আসল নাটক শুরু হয় রাতের অন্ধকারে। রাত 9:30। সাব্বির আহমেদ তখন অফিসে ছিলেন না। সশস্ত্র সেনা সদস্যরা অফিসের গেট ধাক্কিয়ে ভেতরে ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ইউনিফর্ম পরিহিত সদস্যরা নিউজ রুমে ঢুকে সাংবাদিকদের হারি আপ বলে দ্রুত তৈরি হতে বলছেন। সেখানে উপস্থিত কর্মীরা বিচলিত হয়ে পড়েন। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই 21 জন সাংবাদিককে সেনার গাড়িতে করে উত্তরা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। বাংলাদেশ টাইমস তাদের ভেরিফাইড পেজ থেকে লাইভে এসে জানায় তাদের অফিস আক্রান্ত এবং এটি স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত। ক্যাম্পে নিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মোবাইল ফোন ও ঘড়ি জব্দ করা হয়। উদ্ধার হওয়া সাংবাদিকদের একজন ভিজুয়াল এডিটর আলমা মুনমিয়া বিবিসি বাংলাকে জানান, তাদের একটি ঘরে বসিয়ে নাম পরিচয় নেওয়া হয়। পরে 16 জনকে ছেড়ে দিয়ে 5 জনকে আলাদা ঘরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনা কর্মকর্তারা সেই রিলসটি নিয়ে কথা বলেন, যদিও সাংবাদিকরা জানান তারা ভিডিওটি আগেই ডিলিট করেছেন এবং সেটি ছিল একটি পাবলিক বাইট বা জনসাধারণের বক্তব্য, যা সাংবাদিকরা কেবল প্রচার করেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ক্যাম্পে থাকা অবস্থাতেই সাংবাদিকদের ওপর চাপ দেওয়া হয় যেন তারা সেনাবাহিনী তুলে নিয়ে গেছে সংক্রান্ত ফেসবুক পোস্টগুলো ডিলিট করে দেন। এমনকি এই ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে প্রচার করার জন্য পরামর্শ দেওয়া হয়। রাত 11টার পর যখন সাংবাদিকরা ক্যাম্পের সামনে জড়ো হন, তখন পরিস্থিতি বেগতিক দেখে বাকি 3 জনকে স্কট করে অফিসে পৌঁছে দেয় সেনাবাহিনী। সেখানে থাকা একজন সেনা কর্মকর্তা ক্যামেরার সামনে বলেন, এটি সেফ মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি। আমরা ওনাদের সাথে কোনো দুর্ব্যবহার করিনি, শুধু আলোচনার জন্য এনেছিলাম। পরবর্তীতে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বিবিসি বাংলাকে নিশ্চিত করেন যে ঘটনার সমাধান হয়ে গেছে এবং এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। এখন প্রশ্ন আসছে যে এটা কি নিছক ভুল বোঝাবুঝি নাকি এর পেছনে গভীর কোনো নীল নকশা আছে? আইএসপিআর একে ভুল বোঝাবুঝি বললেও সুশীল সমাজ
এবং সাংবাদিক মহলে প্রশ্ন উঠছে অনেক। আইনি এখতিয়ার, কোন সংবাদের ব্যাপারে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিল বা প্রচলিত আইন আছে, কিন্তু সশস্ত্র অবস্থায় অফিসে ঢুকে সাংবাদিকদের তুলে নেওয়া কি সেনাবাহিনীর কাজ? ভয়ের সংস্কৃতি তৈরি করলো সেনাবাহিনী। এভাবে রাতের আধারে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া কি অন্য সংবাদ মাধ্যমগুলোর জন্য একটি ইনডাইরেক্ট মেসেজ দিল সেনাবাহিনী? বলা হচ্ছে এটি পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি। অতীতে ডিজিএফআই বা এনএসআই এর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে হস্তক্ষেপের যে অভিযোগ ছিল, বর্তমান সময়ে এই ঘটনা কি সেই একই ভয়ের সংস্কৃতির প্রতিফলন? রাতের বেলায় এভাবে সাংবাদিকদের তুলে নেওয়া সত্যি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এটি কেবল একটি সংবাদ মাধ্যমের ওপর হামলা নয়, বরং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অপচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশ টাইমসের কর্মীরা শেষ পর্যন্ত নিরাপদে ফিরেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে স্বাধীন সাংবাদিকতার কথা বলা হচ্ছে, সেখানে সেনাবাহিনীর অতি উৎসাহী সদস্যদের এমন আচরণ কি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না? একই সাথে বলবো, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ক্ষুণ্ণ করছে কিনা? সেনাবাহিনীকে বলা হয় আমাদের গৌরবের প্রতীক, কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাও একটি রাষ্ট্রের স্তম্ভ। এই দুইয়ের মধ্যে যখন সংঘাত তৈরি হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের তথ্যের অধিকার। সরকারের কেষ্ট বিষ্টু ছোট বড় সবাই বারবার দাবি করেছে যে দেশে নাকি সংবাদপত্রের স্বাধীনতার বাম্পার ফলন চলছে, দেশে নাকি যে কেউ যাচ্ছে তাই বলতে পারে, লিখতে পারে। অথচ 2024 সালের আগস্টের পর থেকে সাংবাদিক নির্যাতন, গ্রেফতার, সংবাদপত্র এবং টেলিভিশনের চ্যানেল দখল, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল সহ সর্বশেষ একটি অনলাইনের অফিস থেকে একসঙ্গে 21 জনকে তুলে নিয়ে যাওয়ার যে ঘটনা, তা বলে দিচ্ছে যে সরকারের এসব দাবি আসলে প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। আর এজন্যই সরকার একজন সাবেক সাংবাদিককে প্রোপাগান্ডা সচিব হিসেবে নিয়োগও দিয়েছে, যে কিনা দেশের মব হামলাকে মনে করে প্রেসার গ্রুপের কাজ। 21 জন সংবাদ কর্মীকে তুলে নেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে, চলুন খুঁজে দেখার চেষ্টা করা যাক। গত শনিবারের রাতটা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আরেকটি কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। ঢাকার নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ টাইমসের অফিসে যখন সাংবাদিকরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই সেখানে হানা দেয় সেনাবাহিনীর একটি দল। কোনো ওয়ারেন্ট নেই, কোনো পূর্বের নোটিশ নেই, ফোন কল নেই, সোজা নিউজ রুমে ঢুকে হারিয়াপ হারিয়াপ বলে চিৎকার করে। মুহূর্তের মধ্যে পুরো অফিস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যা ঘটেছে তা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে কল্পনাও করা যাবে না। 21 জন সংবাদকর্মীকে অনেকটা জিম্মি করে তুলে নিয়ে যাওয়া হয় উত্তরা ক্যাম্পে। অথচ পরে যখন সমালোচনার ঝড় উঠে, তখন বলা হলো যে এটা নাকি শুধুই ভুল বোঝাবুঝি বা সৌজন্য সাক্ষাৎ। এরকম সৌজন্য সাক্ষাৎ সামরিক আমলে আমরা দেখেছি, পাকিস্তান আমলে তো হয়েইছে। বন্দুকের নল ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে গভীর রাতে 21 জন সাংবাদিককে বা সংবাদকর্মীকে তুলে নিয়ে যাওয়াকে যদি সৌজন্যতা বলা হয়, তবে ভয়ের সংজ্ঞাটাই বোধহয় আমাদের নতুন করে শিখতে হবে। এবং এই অজুহাতে এতদিন ধরে শেখ হাসিনার সরকারকে ইউনূস সরকারের লোকজন ফ্যাসিস্ট বলেছে, বাক স্বাধীনতা নেই বলেছে, কত কিছু বলেছে, কিন্তু শেখ হাসিনার আমলে এত বড় এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনার মূলে ছিল একটি ফেসবুক রিলস। ইনকিলাব মঞ্চের বিক্ষোভে এক নারী সেনাপ্রধান এবং দেশের পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন, যা সংবাদ মাধ্যমটি জনমত বা ভক্সপন হিসাবে প্রচার করেছিল। ব্যাস, এটুকুই ছিল তাদের অপরাধ। একটি স্বাধীন সংবাদ মাধ্যমে জনগণের কথা উঠে আসবে, এটা স্বাভাবিক। সেই কথা যদি শাসকের পছন্দ না হয়, তবে প্রতিবাদ লিপি পাঠানো যেত, আইনি নোটিশ দেওয়া যেত, কিন্তু তা না করে সোজা সামরিক শক্তি প্রয়োগ করে অফিস ঘেরাও করা হলো, ক্যাম্পে নিয়ে গিয়ে সাংবাদিকদের ফোন সিজ করা হলো, ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো এবং চাপ দেওয়া হলো সেই ভিডিও এবং আটকের সংবাদ মুছে ফেলার জন্য। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে বর্তমান সরকার মুখে যতই স্বাধীনতার বুলি আওড়াক না কেন, আদতে তারা সমালোচনার সামান্যতম আঁচও সহ্য করতে প্রস্তুত নয়। তারা চায় গণমাধ্যম কেবল তাদের গুণকীর্তন গাইবে আর জনগণের ক্ষোভের কথা চেপে যাবে।
এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনাও নয়, বরং এটি একটি প্যাটার্ন বা নকশার অংশ। গত 5ই আগস্টের মানে 2024 সালের 5ই আগস্টের পর যখন সরকার বদল হলো, তখন অনেকে মনে করেছিলেন যে হয়তো ভয়ের সংস্কৃতি দূর হবে, কিন্তু বাস্তবতা হলো ভয়ের উৎসটা বদলে গেছে, আর এটা আরো ভয়ঙ্কর ভাবে জাতির উপর চেপে বসেছে। আগে যেখানে ডিজিটাল নিরাপত্তা আইন আর গোয়েন্দা সংস্থার কালো কাচের গাড়ির আতঙ্ক ছিল, এখন সেখানে যুক্ত হয়েছে মব জাস্টিস আর সরাসরি সামরিক হস্তক্ষেপের ভয়। বিভু রঞ্জন সরকারের মতো একজন প্রবীণ সাংবাদিকের আত্মহনন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এই পেশার মানুষগুলো কতটা অসহায়। মৃত্যুর আগে তিনি যে চিঠি লিখে গেছেন তা কেবল একজন ব্যক্তির হাহাকার নয়, এটি পুরো সাংবাদিক সমাজের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। যখন একজন সাংবাদিক দেখেন যে তার পেশার কোনো নিরাপত্তা নেই, তার আয়ের কোনো নিরাপত্তা নেই, তার কোনো ভবিষ্যৎ নেই, যখন তাকে প্রতি মুহূর্তে চাকরি হারানোর ভয়, মামলা, হামলা, গুম হওয়ার ভয়ে তটস্থ থাকতে হয়, তখন মানসিক বিপর্যয় আসাটা স্বাভাবিক। এবং বিভুরঞ্জন সরকার সেটি আমাদের তার মৃত্যু দিয়ে বুঝিয়ে গেছেন। সবচেয়ে হাস্যকর এবং উদ্বেগের বিষয় হলো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর বক্তব্য। তারা বলেছে ঘটনার সমাধান হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হলো কি সমাধান হলো? ঘটনাই বা কেন ঘটলো? আর এর ক্ষত এত সহজে শুকিয়ে যাবে মনে করছেন? এই যে ভয়টা সৃষ্টি হলো, এই ভয় সাংবাদিকদের মন থেকে যাবে? আর 21 জন সাংবাদিকের মনে যে ত্রাস সৃষ্টি করা হলো, অপেশাদার আচরণের শিকার তারা হলেন, তার দায় কে নেবে? একজন সেনা কর্মকর্তা যখন বলেন যে কাউকে কিছু বলা হয়নি, জাস্ট ডিসকাশনের জন্য আনা হয়েছে, তখন মনে প্রশ্ন জাগে যে আলোচনার জন্য কি দল বেঁধে সশস্ত্র অবস্থায় অফিসে হানা দিতে হয়? এটা কি কোনো চায়ের দাওয়াত ছিল? চায়ের দাওয়াত সম্পর্কে মনে পড়লো, কচু খেতে চায়ের দাওয়াত পাওয়া মানে হচ্ছে যে কোনো সাংবাদিকের কাপড় ভিজে যাওয়ার মতো অবস্থা, কারণ সেখানে চায়ের দাওয়াত মানে হচ্ছে তাকে নির্যাতন করা। আমরা সেটা জানি। আসলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা বলছে হচ্ছে আইএসপিআর, এই তত্ত্বটি শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। তারা জানতো যে তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হতেই সুর নরম করতে বাধ্য হয়েছে। ইউনূস সরকারের আমলে সাংবাদিকদের উপর আক্রমণ, হয়রানি, চাকরুচ্যুতি হয়েছে ব্যাপকভাবে। রাইটস অ্যান্ড রিস্কের হিসেব অনুযায়ী 294টি হামলার ঘটনা ঘটেছে সাংবাদিকদের উপর। 640 জন সাংবাদিক টার্গেট হয়েছেন। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। তাদের অনেকেই এখন, বেশিরভাগই এখন জেলে। শাহরিয়ার কবিরের মতো একজন অশীতিপর সাংবাদিক জেলে, মোজাম্মেল বাবুর মতো ক্যান্সার আক্রান্ত সাংবাদিক কারাগারে। তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে আমরা জানি না। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কোন দেশে এতগুলো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা একসঙ্গে দেওয়ার নজির নেই। এবং আমরা জানি এসব হত্যা মামলা আসলে ভুল। আমার নামেও 4-5টা হত্যা মামলা আছে। বাংলাদেশ টাইমসের ঘটনার মধ্য দিয়ে যেটা পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা চায় না। তারা চায় একটি নিয়ন্ত্রিত বশংবদ গণমাধ্যম, এবং সেটা ছড়িয়ে দিতে চায় পরবর্তী সরকারও যাতে সেটা করে। যে গণমাধ্যম সরকারের সমালোচনা করবে না, সরকারের অপছন্দের কোনো খবর প্রকাশ করবে না, আর যদি কেউ সেই সীমা লঙ্ঘন করে তাহলে সেনাবাহিনী পাঠিয়ে তুলে আনা হবে। এটা শিখিয়ে দিয়ে গেল ইউনূস সরকার, যাতে পরবর্তী সরকারও একই কাজ করতে পারে। এটা আসলে একটা নতুন ধরনের সেন্সরশিপ। আগে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে, গোয়েন্দা সংস্থার চাপ দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো, এখন সেই কাজটা করা হচ্ছে সরাসরি সামরিক শক্তি দিয়ে। রাতের বেলা অফিসে হামলা করে সাংবাদিকদের তুলে নিয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য করা, এসব নতুন কৌশল। ইউনূসের সরকারের আমলে সাংবাদিকতার চ্যালেঞ্জটা আসলে বহুমুখী। একদিকে কর্পোরেট মালিকদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংবাদিকদের কলম থেমে যায়, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের খড়গ নেমে আসছে তাদের উপর যখন তখন। ইউনূস সরকারের আমলে আমরা দেখছি কিভাবে ঢালাও ভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে, অ্যাক্রিডিটেশন বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার মতো নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। প্রেস ক্লাব দখল হয়ে গেছে, প্রত্যেকটা টিভি চ্যানেল দখল হয়ে গেছে। সরকার বলছে তারা সংস্কার করছে, কিন্তু এই সংস্কারের নমুনা যদি হয় ভিন্ন মতের দমন, তাকে আপনারা ফ্যাসিস্ট বলবেন, স্বৈরাচার বলবেন, তাতে তো কম হবে আসলে বলা। আগে গোয়েন্দা সংস্থাগুলো কলকাঠি নাড়তো, এখন সরাসরি প্রকাশ্য দীপালোকে বা রাতের আধারে ইউনিফর্ম পরিহিত সেনাবাহিনী এবং তাদের সমর্থকরা মব বা জনতার সবাই মিলে একসঙ্গে আক্রমণ করছে। পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, দেশের প্রথম সারির বাংলা এবং ইংরেজি দৈনিক পুড়িয়ে দেওয়া হচ্ছে মব সৃষ্টি করে। কিচ্ছু আসে যাচ্ছে না কারো। বাংলাদেশ টাইমসের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেশে এখন
অফ লিমিট টপিকের পরিধি বাড়ছে। সেনাবাহিনীর সমালোচনা করা যাবে না, সরকারের ভুল ধরা যাবে না, এমনকি জনরোষের প্রকৃত চিত্র তুলে ধরা যাবে না। তার মানে আপনি নির্বাচন নিয়ে কিছু বলতে পারবেন না। আসলে আজকে এই বাংলাদেশ টাইমসের এই সাংবাদিকদের তুলে নেওয়ার মূল কারণ হচ্ছে নির্বাচন নিয়ে কিছু বলা যাবে না। নির্বাচন নিয়ে যদি কিছু আপনি ভিডিও করেন বা নির্বাচন নিয়ে আপনি যদি কোনো রিপোর্টও করেন যে নির্বাচনের অনিয়ম হয়েছে, এটা যাতে আপনি না করেন, সেটার জন্য এই কাজ করা হয়েছে। যদি কেউ সাহস করে তা করে, তবে তাকে প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে অভিযুক্ত করতে হবে অথবা রাতের আধারে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এটা কেবল গণমাধ্যমের জন্য অশনি সংকেত নয়, বরং পুরো গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি, নির্বাচনের জন্য হুমকি। এমনিতেই নির্বাচন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না বলে মানুষ বলছে এবং সরকারের প্রিয়জনরাই বলছে। কারণ যে সমাজে প্রশ্ন করার সুযোগ থাকে না, সেই সমাজ খুব দ্রুত অন্ধকারের দিকে চলে যায় এবং গেছে তো অন্ধকারে, আমরা তো আছি। আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সাংবাদিকতা কোনো পেশা নয়, বরং এক ঝুঁকিপূর্ণ জুয়া খেলায় পরিণত হয়েছে। সরকার বদলায়, বুলি বদলায়, কিন্তু সাংবাদিকদের উপর নির্যাতনের খড়গটা ঠিক ঝুলে থাকে। আগে ছিল আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইন, এখন তার সাথে যুক্ত হয়েছে সরাসরি শারীরিক হেনস্থা, হত্যা কিংবা তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি। এই যে ভয়ের রাজত্ব কায়েম হয়েছে, এর শেষ কোথায় বলুন তো? বিভু রঞ্জনের মতো সাংবাদিক আমাদের আর কত নীরব অভিমানের পৃথিবী ছাড়বেন, কিংবা আর কতজনকে রাতের আধারে ক্যাম্পে নিয়ে গিয়ে সৌজন্য শেখানো হবে? আপনি ভাবুন যে পাকিস্তান আমলের মতো ধরে নিয়ে গিয়ে আপনাকে সৌজন্য শেখাচ্ছে এবং তার মানে আপনাকে হয়তো মেরে ফেলতে দ্বিধা করবে না। আপনি যদি নির্বাচন নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেন, হয়তো আপনাকে মেরে ফেলা হবে। সত্যিকার অর্থে গণমাধ্যমকে যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, হাস্যকর লাগে শুনতে কথাটা, তবে সেই স্তম্ভ এখন একেবারে নড়বড়ে নাই। রাষ্ট্র যখন নিজেই সেই স্তম্ভে আঘাত করে, তখন ধসে পড়ার শব্দটা আপনি দূরে থেকেও শুনতে পাবেন। সরকার হয়তো মনে করছে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কণ্ঠরোধ করা যাবে, কিন্তু এটা তো যায় না, সত্য তো বেরিয়ে আসে। 21 জন সাংবাদিককে কয়েক ঘন্টার জন্য আটকে রাখা গেছে, কিন্তু তাদের কলম, তাদের অভিজ্ঞতা, তাদের অপমানিত হওয়ার স্মৃতি আপনি মুছে ফেলতে পারবেন না। এই ঘটনাটি প্রমাণ করছে যে বাংলাদেশে বাক স্বাধীনতা এখন কাগজে কলমে সীমাবদ্ধ। শান্তির পায়রা ডক্টর ইউনূস এটা শুধুমাত্র মুখে বলেন এবং তার প্রোপাগান্ডা সচিব শুধু মুখে বলে। নিজেও সাংবাদিক ছিল এক সময়। হ্যাঁ, তাকে কিন্তু কখনো এরকম ভাবে সরকার নিয়ে আটকায়নি। তার অফিসে বসে, একটি বিদেশি সংবাদ সংস্থার অফিসে বসে সন্ত্রাস করে সরকার পতন করে ফেলেছে পর্যন্ত, তার কিছু হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করতে হবে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে স্বাধীন সাংবাদিকতা কি আর থাকবে নাকি থাকবে না? নাকি এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাত ধরে পরবর্তী স্বৈরাচারকে শিক্ষা দিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে সাংবাদিকদের দমন করতে হবে। 21 জন সাংবাদিক সেই রাতে ভয়ে জুবুথুবু হয়ে বসেছিলেন। সেনাবাহিনী সাংবাদিক তুলে নিয়ে গেছে, কারণ তারা জানে যে এই সরকার তাদের এমন কাজের জন্য জবাবদিহিতার মুখে ফেলবে না। তারা জানে যে এই সরকারের মনের কথা কি, তাই তারা এমন দুঃসাহসিক কাজ করতে পেরেছে। এটাই বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকদের বর্তমান দুর্দশার আসল চিত্র।